আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বালি গরম হয়েছে, এবার খই ভাজতে শুরু করুন। সানজিদের ঠোঁটকাটার জবাবে রায়হান চৌধুরী একটু বিব্রত বোধ করেন। বেয়াদব ছেলে, কোনো ম্যানার্স নেই, মানুষজনের সামনেও ছাড় দেয় না। আমরা ঠিক করেছি লিজার সাথে তোমার কোর্ট ম্যারেজটা কালকেই সেরে ফেলবো। লিজার বাবা আমেরিকায় চলে যাচ্ছে, তার জন্য এত দ্রুত অ্যারেঞ্জমেন্ট করা। আশা করি তোমার এতে কোনো সমস্যা নেই। সানজিদ দুহাত পকেটে ঢুকিয়ে ফ্লোরের দিকে চেয়ে আলতো হাসে, অতঃপর কিছু একটা ভেবে মাথা তুলে লিজার দিকে নজর ফেরায়। সানজিদ লিজার দিকে চোখ রাখতেই লিজার মনে 100 রঙের প্রজাপতি উড়তে শুরু করে। ফাইনালি সানজিদ তার দিকে এত সুন্দরভাবে তাকিয়েছে। রায়হান চৌধুরী দ্বিতীয় বিয়ে করে যখন অর্পাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসেন, তার কিছুদিন পরে লিজা তার ফুপিমণির নতুন বাড়িতে বেড়াতে আসে। সেখানেই সে দেখা পায় সানজিদের। সুদর্শন, গম্ভীর, ধারালো, যার কথাবার্তা তাকে এক দেখাতেই প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে। আদা জল খেয়ে লেগে পড়ে সানজিদের পেছনে। নানাভাবে নিজেকে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করলেও তার ছিটেফোঁটা পাত্তা পায় না সে, বরং পরদিন সকালেই শুনতে পায় তার স্বপ্নের রাজকুমার পাড়ি জমিয়েছে অন্য রাজ্যে। সেই থেকে সুপারগ্লুর আঠার মতো সে চৌধুরী বাড়িতে লেগে থাকে। সানজিদের বাড়িতে আগমনের কথা শুনলে সবার আগে সে হাজির হয়। সানজিদ তার বাম হাতটা উঁচু করে 5টা আঙুল মেলে ধরে। ডান হাতের সাহায্য বাম হাতের অনামিকা ইশারা করে দেখায় গোলক আকৃতির রিংটা। Can you see this? It's the sign of my better half and it's already happened. লিজা সানজিদের কথায় বজ্র হাতের ন্যায় তাকিয়ে থাকে। তার মনে উড়ে চলা রঙিন প্রজাপতিরা রঙিন পাখা গুটিয়ে মুহূর্তেই সাদা কালো ডানা মেলে, অস্ফুটে শহরে আওড়ায়। হোয়াইটস। অর্পা চৌধুরী লিজাকে শান্ত করার জন্য জড়িয়ে ধরে। রিল্যাক্স মাই গার্ল, এভরিথিং ইজ ওকে, ডোন্ট প্যানিক। সানজিদের দিকে শক্ত কণ্ঠ ছুড়ে বলে, তোমার বাবা আমাকে কয়দিন আগে হিন্টস দিয়েছিল তোমার ব্যাপারে। কোন গ্রামের মেয়েকে নাকি তুমি পছন্দ করেছো। ব্যাপারটা আমি আমলে নেইনি, এই ভেবে যে তোমার পার্সোনালিটির সাথে সেটা কোনোভাবেই ম্যাচ করবে না। বাট এখন দেখছি আই ওয়াজ রং। তুমি এঙ্গেজমেন্ট অবধি করে ফেলেছো, একবারও লিজার কথা ভাবলে না? সানজিদ ভ্রু কুঁচকে অবাক দৃষ্টিতে বলে, সরি মিসেস চৌধুরী, আমি আমার নিজের বউকেই সময় দিতে পারছি না, উল্টো ওনার কথা আবার ভাবতে যাব কেন? অর্পা চৌধুরীর আগে লালমরিচের ন্যায় জ্বলতে থাকে। আগুনের দৃষ্টিতে রায়হান চৌধুরীর দিকে তাকায়। তোমার গুণধর পুত্র যে আমার ভাইয়ের মেয়ের সাথে এরকম একটা গেম খেলবে, ক্যান ইউ ইমাজিন? রায়হান চৌধুরী নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের পানে। ছেলে যে তার এক কাঠি উপরে ধূর্ত তা আবার প্রমাণ পেল, কিন্তু সেও ছাড় দিয়ে চলার মানুষ নয়। যেভাবেই হোক এই খেলার মোড় সে ঘুরাবেই। এইসব এঙ্গেজমেন্ট এখন হার হামেশাই হয়ে থাকে, এগুলোর এত ভ্যালু দিতে নেই। এসব বাদ দিয়ে যেটা বলছি সেটা শোনো। বাবা হিসেবে কি আমার কোনো কথার গুরুত্ব নেই তোমার কাছে? সানজিদ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে হাসে। তার গম্ভীর মুখে আজ ভালোই হাসির রেখা দেখে রায়হান চৌধুরী বিষম খাওয়ার জোগাড়। ভ্যালু তো আমিও আপনাকে দেই না, তারপরেও আপনি বাবার অধিকার আদায়ে আমার পিছনে ছুটছেন কেন? রায়হান চৌধুরীর মুখ অন্ধকারে ঘনিয়ে আসে। ছেলের এভাবে লাগামহীন অপমান তার বদহজমের ন্যায় দেখা দিচ্ছে, সুতরাং বেশিক্ষণ থাকলে উগরে দিতে সময় লাগবে না। চলো তোমরা, দেখবো তার অতি মূল্যবান বউকে, চলো। রায়হান চৌধুরী আর এক মুহূর্ত দেরি না করে হনহনিয়ে বেরিয়ে যায়। সানজিদ তুমি? সানজিদ লিজাকে থামিয়ে সরল গলায় বলে ওঠে, ওকে বাই। নূরজাহান বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসে পদ্মকে টেনে ঘর দৌড় দেয়। ভূমিকম্পের ন্যায় সারা শরীর তার কাঁপছে, চোখে মুখে তার একরাশ ভয়ে কুণ্ঠিত। মায়ের এমন দিশেহারা অবস্থা দেখে পদ্ম ভরকে যায়। নূরজাহান বেগমের 2 হাত ধরে পদ্ম ব্যস্ত সুরে শুধায়, মা আপনি এমন করতেছেন কেন? প্রেশার কি বাড়ছে আবার? ডাক্তারের কাছে নিয়ে যাব? পদ্মর একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হয়ে যায় নূরজাহান বেগম। হাত দিয়ে না সূচক দেখিয়ে বড় বড় দম ফেলে। নিজেকে একটুখানি শান্ত করে বলে ওঠে, আমি ঠিক আছি, কিন্তু আমাগো চারপাশে অনেক কিছুই ঠিক নাই। পদ্ম নূরজাহানের কথার অর্থ ধরতে চেষ্টা করে, কিন্তু বিফল হয়। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে নূরজাহান বেগম নিজেই বলা শুরু করেন, আমাগো বাড়িতে যে সাদা বিড়ালটা আসে, সেই বিড়ালটা বাঁশের ঝোপে মইরা আছে। কাল রাইতে খাওয়ার সময় ও ঠিক আছিল, কিন্তু আজ ভোরে যাইয়া দেখি জান নাই, ভিতরে মুখের ফেনা বাহির হইয়া আছে। পদ্ম মায়ের পানে একধেনে তাকিয়ে থাকে। বিড়ালটার মাঝে মধ্যে তাদের বাড়িতে রাতে খাওয়ার সময় আসতো। একেবারে যে পোষা তা নয়, কোনো অবলা প্রাণীর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক, কিন্তু তার মায়ের অতিরঞ্জিত অস্থির মনোভাব সে বুঝে উঠতে পারে না। মা আপনি শান্ত হন,
আল্লাহ হায়াত মৌতের মালিক, বিড়ালটার হয়তো কোনো অসুখ ছিল। নূরজাহান বেগম পদ্মর কথায় চুপ হয়ে যায়। কিছুক্ষণ সময় অতিবাহিত হলে ধীর কণ্ঠে মুখ খোলে। কাল রাতে তোর মন্টু চাচা তোগো 2 বোনের জন্য সিঙ্গারা নিয়ে আইছিল। আমি ঘরে গেছিলাম কাঁথা রাখার জন্য। জানিসই তো আজকাল আমার সহজে কিছু মনে থাকে না। সিঙ্গারার প্যাকেটের কথাও মনে আসিল না যে বাহিরেই রাইখা দিছি। অমনি দৌড় লাগাইয়া শুইয়া পড়ছিলাম। সকালে বারান্দায় দেখি বিড়াল সিঙ্গারা খাইয়া সরাইয়া ছিটাইয়া রাখছে। তারপরেই পদ্ম নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কখন লাগবো না মা, বুঝবার পারছি। নূরজাহান বেগম অসহায় ভঙ্গিতে মেয়ের পানে চেয়ে বলে, ঘরের মধ্যে এতকাল তাইলে কাল সাপ পালছি রে মা। আমার তো বুঝে আসতেছে না মন্টু এমন কাজ করবার পারে। ওরে আমি তোর বাপ মিলা আপন কইরা নিছিলাম, সেই মানুষ আমাগো ক্ষতি করবার চায়। পদ্ম মাকে শান্ত করার প্রয়াসে বলতে থাকে, আপনি আগে একটু ঠান্ডা হন মা, এরকম করলে আবার প্রেশার বাইরে যাইব। মন্টু চাচার ব্যাপারটা আমারও চোখে বাজছে। উনি যে কিছু একটার মতলবে তালব আছে তাও বুঝবার পারতেছি, কিন্তু আমাকেও আগে সতর্ক থাকতে হইব। বাইরের শত্রু চেয়ে ভেতরের শত্রুর সাথে লড়াই করা কঠিন। মেয়ের কথায় নূরজাহান বেগমের চিন্তার পারদ বাড়তে থাকে। মনে মনে বিড়বিড়ায়, দুনিয়ার সব মানুষই কি সুযোগে অমানুষ হয়ে ওঠে? কাল রাতে মন্টু চাচা যে গঞ্জে গেছিল এইটা ভুল কথা মা, কাল উনি নবগ্রামেই ছিল। নূরজাহান বেগম মন্টু মিয়ার একের পর এক মিথ্যাচারে নেতিয়ে পড়েন। বিশ্বাস করতে কষ্ট হলেও তা প্রত্যাখ্যান করতে পারেন না। ঘন নিশুতি রাতে কুয়াশার ভাঁজে চাঁদের আবছা আলো ফুটে উঠেছে। শীতের রাতে চারদিকটা একদম শুনশান, নীরবতায় ঘেরা, যেন নিঃশ্বাস নিলেও তার শব্দ কানে আসে। কালো শালখানা গায়ে মুড়িয়ে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে পদ্মলতা। আজ যে করেই হোক মন্টু মিয়াকে সে নজরবন্দি করবে। কার সাথে তার কারবার এটাও জানতে হবে। বাড়ির পেছনে বড় আম গাছটার আড়ালে নিজেকে লুকিয়ে রেখে পথের দিকে চেয়ে আছে, কিন্তু প্রত্যেক দিনের ন্যায় মন্টু মিয়ার আজ বের হতে বেশ সময় লাগছে। জঙ্গলের ভেতরে ঝিঝি পোকার ডাক কেমন পরিবেশটা তোলপাড় করে তুলেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মন্টু মিয়ার দেখা না পেয়ে পদ্ম হতাশ হয়ে যায়। মনে মনে আশঙ্কায় আওড়ায়, কিছু আন্দাজ করে ফেলাইছিল নাকি মন্টু মিয়া? আম গাছের আড়াল থেকে এক পা সামনে দিতেই পদ্মর দরজা তালা দেওয়ার শব্দ কানে এসে বাজে। সাথে সাথে সতর্কতার সহিত আবার গাছের আড়ালটায় চলে যায়। মূলত মন্টু মিয়া মজিদ ব্যাপারী এবং মতিন সরকারের গোমস্তা হিসেবে কাজ করে। মতিন সরকার থাকার কোনো জায়গা না দিলেও মজিদ ব্যাপারী বাইরের একখানা ঘর তার জন্য বরাদ্দ। থাকা খাওয়া ব্যাপারী বাড়িতেই করে সে। অবশ্য মতিন সরকার বিশেষ কাজ ছাড়া তাকে ডাকে না। নিজের বাড়িতে তার 2-4টা কাজের লোক আছেই। মন্টু মিয়া মাফলার গলায় দিয়ে মুখ একেবারে পেঁচিয়ে ঢেকে নিয়ে বের হয়েছে। গায়ে জড়ানো ঘিয়ে রঙের চাদর, কণ্ঠস্বর না শুনলে তাকে চেনা বড় দায়। পদ্ম সাবধানী চোখে দেখতে থাকে তার পথ চলা, অতঃপর ধীর গতিতে পিছু নেয়। চাঁদের মলিন আলোয় পথঘাটের অন্ধকার মনে হয় ভয় জুগিয়ে দেয়। খসখসে শুকনো পাতার মরমরে আওয়াজ এড়িয়ে পা টিপে টিপে চলতে থাকে সে। সময় যায়, পথ যেন আরও বাড়তে থাকে। মন্টু মিয়া আপন গতিতে হাঁটতে হাঁটতে পা থামিয়ে দেয়। হুট করেই ঘাড় ঘুরিয়ে পেছন পানে চায়। হাতের টর্চ লাইট জ্বালিয়ে এদিক ওদিক ভালো করে পরখ করে নেয়। কাঙ্ক্ষিত কোনো কিছুর দেখা না পেয়ে সে পুনরায় হাঁটতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। চকিতে ফের পিছে ঘুরে তাকায়। ফুলের গন্ধ নাকে আসতেই মুখভঙ্গি মুহূর্তে পাল্টে যায় মন্টু মিয়ার। পা বাড়িয়ে পিছু হাঁটা শুরু করে। পদ্ম খালের পাশে কাশবনের ভেতরে ঢুকে পড়ে নিঃশব্দে। আত্মা তার টকবগিয়ে কাঁপলেও নিজেকে সে ধরে রেখেছে অবিচল ভঙ্গিতে। কাশবনের ধারালো পাতায় হাত পা ছিলে যাচ্ছে। শীতের রাতে আগুনের মতো জ্বলছে শরীর। মন্টু মিয়া বুঝতে পেরেছে তাকে কেউ ফলো করছে। তার বোনের দিকে এগিয়ে আসা দেখে পদ্ম চোখ বন্ধ করে ফেলে। এত দূরে সে ধরা পড়লে এই নীরব যুদ্ধে সে হেরে যাবে অনায়াসে। কেডাই ওইখানে? কোন শালার পুতে আমার পিছন লাগছে রে? হ্যাঁ, কলজা থাকলে বাইর হ দেহি। মন্টু মিয়ার বিকৃত স্বরে গালি পদ্মর ভেতরটা ভেঙে গুড়িয়ে দেয়। চেনা মানুষের এত অচেনা রূপ থাকতে পারে, এই মানুষটাকেও এতটাও খারাপ সে ভাবেনি। মন্টু মিয়া, এদিকে আসো তো দেখি। মন্টু মিয়া, এত কাঁচা কাজ করলে তো হইব না, প্রথম কাজেই তো ফেল মারলা। সেলিম শ্লেষাত্মক মন্তব্যে মন্টু মিয়া ভীত হাসে। চোখে মুখে পেঁচানো মাফলার খুলে কালো মিয়ার হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা হাতে নেয়। ছাই রঙা ধোয়া উড়িয়ে উদাস্বরে বলে, শালার মাইয়া মানুষের মন বোঝা মেলা কঠিন। ভালো মতো কাইল রাইতে কইলাম খাওনের কথা, রাজি হইল, কিন্তু দেখেন হইল কি, মানুষ না খাবার খাইল বিলাই। সেলিম মন্টু মিয়ার কাঁধে হাত রেখে ক্রূর হাসি হাসে, রুক্ষ কণ্ঠে বলে, এই জায়গাতেই তো ভুল করছো মিয়া, খাওনের কথা কইলে তো কাম হইব না।
একেবারে খাইয়া দিয়ে আসন লাগবো। প্রথম কামে ফেল মারছাও মাফ করে দিলাম, তয় দ্বিতীয় কামে ফেল মারলে গাঙ্গের পানিতে চুবাইয়া রাখুম সারা রাত, বুঝলা? সেলিমের কথাবার্তায় মন্টু মিয়ার মুখ পাংশুটে বর্ণ ধারণ করে। ভালো জায়গায় ফাঁসা গেছে মনে হচ্ছে। আমতা আমতা করে বলে, এইবার আর ভুল হইব না উস্তাদ দেহেন, একেবারে ফোর্স কেলাই কাজ করমু। ব্যাপারের বউরে ভোগে পাঠাইয়া দিমু, দুইটা পাখেরে দিমু টান। সেলিম মন্টু মিয়ার কাঁধ চাপড়ে উৎসাহ দিয়ে বলে, এই তো মিয়া বুঝবার পারছো। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলেও শ্রেষ্ঠ খারাপ কাজটা তারাই করে। কঠিন বিশ্বাস অর্জন করে সেই বিশ্বাসটাকে পচা নর্দমায় ছুঁড়ে ফেলতে 1 সেকেন্ড সময় নেয় না। পদ্মর চোখ বেয়ে অগ্নিঝরা আগুনের সাথে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজের কান দুটো মন্টু মিয়ার কুৎসিত কথা নিতে পারে না আর। কাঁচামাটি খামচে ধরে রাগের দমক কমাতে চারপাশে হাতড়ে বেড়ায় শক্ত কোনো কিছুর আশায়। কেননা মনের ভেতরে জ্বলন্ত স্ফুলিঙ্গ আপনা আপনি ঠান্ডা হবে না। হাতের নিকট কিছু না পড়লেও পায়ের নিচে সে অনুভব করে শক্ত কোনো কিছুর। চাঁদের ম্লান আলোতে দেখতে পায় সাদা কালো মিশেল পাথরের টুকরা। পদ্ম ঠোঁটের কোণে সাথে সাথে ফুটে ওঠে তেজস্বী হাসি। নিজের জায়গা থেকে ধীর পায়ে পিছু হটে যায়। অতঃপর ঘন বাঁশঝোপের আড়াল থেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঢিল ছুঁড়ে মারে অমানুষগুলোর দিকে। নিশানা ছিল মন্টু মিয়া, কিন্তু গিয়ে লাগে সোজা সেলিমের কপালে। শক্ত পাথরের আঘাতে সেলিমের কপালে চামড়া ছিল, রক্ত বের হতে থাকে। আকস্মিক আক্রমণে উপস্থিত 3 জনেই হকচকিয়ে যায়। সেলিম 2 হাত কপালে চেপে ধরে সজোরে। মন্টু কালু মিয়া ঢিল ছড়ে আসার দিক ফলো করে টর্চ জ্বালিয়ে এগোতে থাকে সামনে। হাতের নিশানা মনোপ্রত না হলেও পদ্ম এক শয়তানকে আঘাত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এক মুহূর্ত সময় ব্যয় না করে বাঁশঝাড়ের ভেতর দিয়ে ছুট লাগায়। বাঁশের শুকনো পাতার মরমরে আওয়াজ পেতে মন্টু মিয়া এক লাফে ছুটে আসে বাঁশঝাড়ের ভেতরে। কাদামাটিতে কারোর স্পষ্ট পায়ের ছাপ বুঝতে পারে তাকে শুরু থেকেই কেউ নজরবন্দি করেছিল এবং ঢিলটা সেই মেরেছে। আগ পিছ কিছু না ভেবেই কালু মিয়াকে সেলিমের দিকে যেতে নির্দেশ দিয়ে সে পায়ের ছাপ অনুযায়ী দৌড় লাগায়। পদ্ম বেশ কিছুক্ষণ দৌড়ে যাবার পথে কারো থমথমে পদধ্বনিতে আন্দাজ করতে পারে পিছু ধরেছে 3 শয়তানের মধ্যে কেউ একজন। বাঁশঝাড়ের জঙ্গল পেরোলেই সামনে খোলা মাঠ, অর্থাৎ স্পষ্টই বোঝা যাবে তাকে। উপায়ন্তর না পেয়ে জঙ্গলের মাঝ বরাবর দৌড় শুরু করে, গড়ান বেয়ে নেমে পড়ে ঢালু মাটিতে। মন্টু মিয়া হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় উঁচু ঢিপিটার ওপরে, যার নিচেই কুণ্ডলি পাকিয়ে বসে আছে পদ্ম। ঘন কুয়াশার কারণে চারপাশটা আধারে আবছায়াতে ডুবে আছে বিধায় চোখে পড়া মুশকিল। কিন্তু মন্টু মিয়া এক অতি পরিচিত সুভাষ সেই শুরু থেকেই নাকে পেয়ে আসছে। খুব খুব পরিচিত ঘ্রাণ, কিন্তু সেই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। চারপাশটা ভালো করে নজর বুলিয়ে দেখে নিয়ে নিজেই নিজে উচ্চারণ করে, তোর বাপের হাত কাঁচা শালা, আমারে কোস হাত কাঁচা। এই মন্টুর হাল ধরা এত সোজা না। তোরে টপকাইয়া আমি রাজত্ব দখল করুম। তোর শিকার ব্যাপারের বউ খতম করা, আর আমার শিকারেই ব্যাপারের 2 মায়ারে খতম করা। ব্যাপারের বউরে তো আমি আগেই গগার উপরে যাইতে দিমু না। আগে সই সাবত করুম, তারপর উপরে পাঠাইয়া দিমু। শুরুতে পথের 2 কাটারে উপরে ফেলান লাগবো। ভোরের নরম আলো ফুটছে ধীরে ধীরে। পৌষ মাসের শীতের সকালে খেজুরের গুড়ের মিষ্টি গন্ধে মোমো করছে গ্রামীণ বাড়িঘর। একটু ঢু মারলেই হয়তো দেখা যাবে কারো বাড়িতে গরম চিতই, তো কারো বাড়িতে গরম ভাপা পিঠার সমাহার। নূরজাহান বেগম পাকঘরে বসে ঝাল ঝাল চিতই পিঠা তৈরি করছেন। শেষ রাত থেকে পদ্মর গা কাঁপিয়ে জ্বর এসেছে। হঠাৎ এমন জ্বরে পড়ার মেয়ে পদ্ম নয়। গাঙের পানিতে ঘন্টার পর ঘন্টা পানকৌড়ির মতো ভেসে থাকার অভ্যাস যার, সেই মেয়ের এমন জ্বর নূরজাহান বেগমকে বেশ চিন্তিত করে তুলেছে। জ্বরমুখ ঝাল ঝাল চিতই পিঠা যদি একটু মুখে রোচে তাও। চারু পদ্মর কপালে ভেজা কাপড়ের পট্টি শেষ রাত থেকে দিয়েই চলেছে। নরম শুভ্র হাতে পায়ে কাশবনের তাজা আঁচড়ে কেমন লাল ছোপ ছোপ রক্ত জমে আছে। গায়ে হাত দেওয়ার ভার আগুনে পুড়ে যাচ্ছে কেমন। আধো আধো চোখ মেলে জানালার বাহিরে ভেজা কুয়াশা দেখতে মত্ত সে। পদ্ম মৃদু হেসে চারুর পানে চেয়ে বলে, সাজিদ ভাইকে একটু খবর দেই, উনি ডাক্তার মানুষ, ভালো বুঝবো। তোরা তো জ্বর, আমার ভালো লাগতেছে না রে পদ্ম। দেখিস এই জ্বরের কথা ভাইরে না জানে কত বকুনি খাইতে হয় তোর। আমার এসব জ্বরে কিচ্ছু হইব না, একটু বেশি গা গরম হয়েছে তাই। ওনারে ক মানে শুধু শুধু চিন্তার বোঝা চাপাইয়া দেয়া। কওনের দরকার নাই, ধীরে ধীরে ঠিক হইয়া যামু। চারু নিষ্পলক বোনের দিকে তাকায়, কণ্ঠস্বর তার ভারী হয়ে আসে। তোর অনেক কষ্ট হইতেছে তাই না রে পদ্ম? এমন কাটাছেড়ার জ্বলনির সাথে জ্বর, তোর চোখ মুখে স্পষ্ট কাতরের ছাপ, কিন্তু মুখে হার না মানা শক্ত হাসি। শুধুমাত্র আমগোর জন্য তোর এই যুদ্ধ।
পদ্মলতা চারুর হাতের মধ্যে তার উষ্ণ হাত পুড়ে দেয়, ঠোঁটের কোণে শুষ্ক হাসি টেনে বলে, তুই আর মা হইলে আমার এখন অন্তঃপ্রাণ। আব্বারে হারাইয়া প্রতি মুহূর্তে আমরা যে কষ্ট পাইতেছি তার চেয়ে বেশি কষ্ট পাইতেছে ওই মানুষটা। মার দিকে আমি ভালোভাবে তাকাইতে পারি না, আব্বার শোকে সে মনে পাথর বাঁধছে। কত পরিবর্তন হয়ে গেছে মা, তারে আমি আর নতুন কইরা কষ্ট দিবার চাই না। দুনিয়াতে এখন ডান হাতরে বিশ্বাস করলে বাম হাতরে বিশ্বাস করণ যায় না, এতটা কঠিন হইয়া গেছে। শোন বোন, কোনোদিন কারোর সাথে বেইমানি বিশ্বাসঘাতকতার মতো পাপ করবি না, আব্বার পবিত্র রক্তের বরখেলাপ করবি না। পদ্মর উৎকণ্ঠা মেশানো কথায় চারুর চোখে জলের হানা দেয়। এই সমাজে তারা বাপ ছাড়া যে কতটা অসহায় হয়ে টিকে আছে তা চিন্তার বাইরে। বাপের জায়গায় বড় বোন লড়ে যাচ্ছে তার যে দুজনকে আগলে রাখার জন্য। মনে আছে আব্বা আমাকে কইয়া গেছিল 2 বোন মিলামিশে থাকতে সারা জীবন। জীবনে যে পরিস্থিতি আসুক তোর হাতটা আমি ছাড়ুম না পদ্ম। আমি তোর মতো এত সাহসী না ঠিক, কিন্তু হইয়া যাবো একদিন, দেখিস। চারুর কথা শুনে পদ্ম সন্তুষ্টির হাসি হাসে, চুমু খায় পরম আবেশে বোনের হাতে। ভাবি, আমায় ডাকছিলেন? মন্টু মিয়ার কথায় নূরজাহান বেগম কাজ ফেলে পাকঘরের বাহিরে আসেন। শাড়ির আঁচলে বেঁধে রাখা গিট্টু খুলে 100 টাকার নোট বাড়িয়ে দেয়। সদর তো এত সকালে খোলে নাই, খুলতে খুলতে 10টা 11টা। তুমি একটু কষ্ট কইরা হাটের দোকান থেকে পদ্মর জন্য ঔষধ আইনা দাও। মন্টু মিয়া টাকাটা হাতে নিয়ে অবাক স্বরে জিজ্ঞেস করে, পদ্মর জন্য ওষুধ? কি হয়েছে পদ্মর? নূরজাহান বেগম দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, শেষ রাত থেকে পদ্মর গা কাঁপাইয়া জ্বর আইছে, মাইয়াটার হাত পায়েও লাল লাল কি জানি উঠছে। কি কন ভাবি, তাইলে তো সদরে নেওয়ার দরকার। নূরজাহান বেগম শান্ত কণ্ঠে জবাব দেন, আল্লাহ না করুক, তার প্রয়োজন নাই, ওষুধ খান আইনা দাও তাই হইব। মন্টু মিয়ার কথা না বাড়িয়ে পা বাড়ায় হাটের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে কিছু একটার কারণে সে পা জোড়া থামিয়ে ফেলে। মুহূর্তে উঠানের মাঝখানে হালকা রোদে দেওয়া তেলের কৌটোটা থেকে আসা তীব্র ঘ্রাণ তার মস্তিষ্কে আলোড়ন তোড়ে। ধীরগতিতে এগিয়ে হাতে তুলে নেয় কৌটোটা, চোখ বুজে নাক টান করে শুষে নেয় বোতলের গায়ে লেগে থাকা তেলের ঘ্রাণ। ভাবি, এটা কি আপনার গো তাল নাকি? নূরজাহান বেগম পাকঘর থেকে মন্টু মিয়ার প্রশ্নের জবাব দেয়, হ, পদ্ম চারু দুজনে দেয়। হিসেব তবে মিলল এতক্ষণে। কাল রাতের সেই তীব্র ঘ্রাণ আজ তার নাকে এসে ঠেকেছে। তখন না মনে করতে পারলেও এখন দিনের আলোর মতো পরিষ্কার। পদ্মলতার জ্বরের কারণ বাঁশঝাড় ডিঙিয়ে চোখে ধুলো দিয়ে পালিয়ে আসা। বাহ বাহ, মন্টু মিয়া দিনের আলোতে ভালো মানুষই মুখভঙ্গির আড়ালে ফুটিয়ে তোলে তার রাতের হিংস্রতার রূপ। শয়তানি হাসি হেসে আনমনে বলে, নিজেরে খুব চালাক ভাইবা ঠকলি রে পদ্ম। তুই জানলি আমার নতুন পরিচয়, আমি জানলাম তোরে। খেলা এইবার জমবে, শিয়ানে শিয়ানে হইব লড়াই। মাথা দুলিয়ে হাসতে হাসতে চলে যায় সে বাড়ি পেরিয়ে পথে। পদ্ম দূর জানালা থেকে স্পষ্ট দেখতে পায় মন্টু মিয়ার ভয়ঙ্কর রূপ। জ্বরের কারণে তার শরীর কাঁপছে, শরীরের ব্যথাগুলো কেমন জেঁকে উঠেছে। লম্বা চুলগুলো নাকে টেনে কাছে ধরে উঠান পানে চায়। অনাদরে পড়ে থাকা তেলের কৌটোটা দুজন মানুষকে নীরব যুদ্ধের আগমন জানায়। মনের ভেতর অদম্য শক্তি পদ্মর শরীরে ভর করে। মনের গহীন থেকে দৃঢ় কণ্ঠে আওয়াজ তোলে, তবে শুরু হোক মন্টু মিয়া এই জীবন মরণের খেলা। সব ঠিকঠাক? জি স্যার, আপাতত ঠিকঠাক আছে। সেলিমের দলও চুপ হয়ে আছে, বাট কাল রাতে ম্যাডামকে আমি একজনের পিছনে ফলো করতে দেখেছি। কথাটা শোনা মাত্রই সানজিদের মুখভঙ্গি পাল্টে যায়। ভ্রুকুচকে পুরো কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি পিছু নিয়েছিলে? মাহবুবের ঘাম ছুটে যাওয়ার জোগাড়। সে পিছু নেয়নি এটা বললে যদি স্যার রেগে যায়। সেলিমের ওপর নজর রাখতে এবং ম্যাডামের সবসময়কার আপডেট দিতে তাকে নবগ্রামে পাঠিয়েছেন সানজিদ। স্থায়ীকালও অনির্দিষ্ট। প্রথমত সে দুটো কাজ ফেল মেরেছে। মানে স্যার? ফোনের ওপাশ থেকে বজ্রকণ্ঠে প্রতিফলিত হয়, সে ইয়েস অর নো। মাহবুব ঢোক চেপে নরম কণ্ঠে বলে, নো স্যার। গুড জব। স্যারের মুখে গুড জব শুনে ভেবেচাকা খেয়ে যায় মাহবুব। সে তো প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করেনি, তাহলে স্যার এটা কেন বলল? কান থেকে ফোন সরিয়ে সে এক ঝটকায় ফোনের স্ক্রিনের পানে চায়। না, ঠিকই তো আছে, নাম এবং নাম্বার। তোমার ম্যাডামের খবর বলো। মাহবুব অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে বলে, সরি স্যার, কাল থেকে ফুল দামে কাজে লেগে পড়ব। ব্যাড জব, কনসার্ন টু ইয়োর ওয়ার্ক। শিওর স্যার।
সানজিদের খট করে ফোন কেটে দেওয়ার শব্দে মাহবুব হাঁপ ছেড়ে বাঁচে। বুকি থুতু দিয়ে সে ফোনটা সুইচ অফ করে নেয়। কি একটা বাড়তি ঝামেলায় সে ফেসে গেল। 2 মাস পরে তার নিজের বিয়ে, অথচ সে এক অজপাড়াগায় এসেছে স্যারের বউ পাহারা দিতে। হিসাব মতে এখন তার নিজের হবু বউকে পাহারা দেওয়ার কথা ছিল। সবটাই ভাগ্য। কিন্তু তার এই লং টাইম অনুপস্থিতির ফলে যদি তার হবু বউ অন্য কারোর সাথে, মাহবুব আর ভাবতে পারছে না কিছু। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জুটেছে। জাস্ট 1 মাস তার পরেই সে নিজ দায়িত্বে এখান থেকে ভেগে যাবে। এত কষ্ট করার পরে তার কপালে বিয়ের ফুল ফুটেছে। কোনো ছাগলকেই এই ফুল খেয়ে ফেলতে দিবে না। সানজিদ তার ডেস্কটপে রাখা গ্লাস পেপার ওয়েট ঘুরাতে ঘুরাতে কিছু একটা ভেবে নেয়। অতঃপর ফোন লাগায় নবগ্রাম সদর হাসপাতালের মেডিকেল ডাক্তার রওশন আরাকে। জি স্যার, বলুন। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মাহবুব হাসান নবগ্রামে পৌঁছেছেন। কাল সকালে সে হাসপাতালে উপস্থিত হবে। আপনি ওনাকে ওনার কাজ বুঝিয়ে দেবেন, যেমনটা আপনাকে বলেছিলাম। রওশন আরা শীতল কণ্ঠে জবাব দেয়, ওকে স্যার, বুঝতে পেরেছি। আই ক্যান হ্যান্ডেল হিম। থ্যাঙ্কস আ লট আমার কাজে এতটা কোঅপারেট করার জন্য। রওশন আরা মৃদু হাসে। আপনার ওয়াইফ অনেক লাকি স্যার। রওশন আরার কথাতে সানজিদ সৌজন্যমূলক হাসি হাসে। চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসার দিনে তার বাগদত্তার অভিমানী মুখ আর গোপন কান্না। ফোন রেখে এসি বন্ধ করে জানালা খুলে দেয় সানজিদ। গ্রামে 1.5-2 মাস থেকে এসে শহরে মুক্ত বাতাসের অভাব বোধ করছে খুব সে। রাস্তার হেডলাইটগুলো কুয়াশায় ভিজে ঝাপসা আলো দিচ্ছে। আনমনে নানা চিন্তা ঘুরপাক খেতে থাকে। পদ্মলতার এসএসসি পরীক্ষা শেষ হলেই সসম্মানে নিয়ে আসবে তাকে শহরে। নতুন পরিবেশ, নতুন মানুষজনের ভিড়ে মেয়েটা নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে তো? তার উপর চারপাশে শত্রুরা জাল বিছিয়ে আছে। সবকিছু কাটিয়ে নতুন জীবন শুরু করাটা খুব একটা সহজ হয়ে উঠবে না। রায়হান চৌধুরীকে সানজিদ নিজের বাবা কম, প্রতিপক্ষ মানে বেশি। উনি যে কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকবেন না তা সে জানে। মানুষকে বুঝতে হলে সর্বপ্রথম তাকে নীরবে পর্যবেক্ষণ করতে হয়। অনেক সময় চোখের ভাষা বলে দেয় তার মতিগতির প্রাথমিক লক্ষণ। কাজের ধরন অনুযায়ী সানজিদ বেরিয়ে যায় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। আগামী 2 দিন সেখানেই থাকবে সে। সন্ধ্যার আজান শেষে চারদিকটা ঘন অন্ধকারে ছেয়ে আছে। শীতের দিনে বিকেলবেলা থেকেই আবছায়া আধার নামতে শুরু করে। পদ্ম, চারুর 2 বোনের নামাজ শেষে যে যার কাজে ব্যস্ত। জ্বর এ দুদিনে বেশ কমে এসেছে পদ্মর, তবে শরীরে ব্যথার রেশ একটু একটু আছেই। লালিকে আমি গোয়াল ঘরে তুলতে গেলাম, তুই দরজা চাপা দিয়ে পড়তে বস। পদ্মর কথায় চারু হ্যাঁ সূচক মাথা নাড়ায়, কিন্তু চিন্তিত দৃষ্টি ফেলে শুধায়, হ্যাঁ রে পদ্ম, মা গেছে সে কখন নীলুদের বাড়িতে, এখন আসছে না কেন? পদ্মা লম্বা চুলগুলোতে হাত খোপা করে নেয়। চাদরটা ভালোভাবে গায়ে টেনে শান্ত কণ্ঠে জবাব দেয়, এসে পড়বে, সাজদা চাচিও গেছে সাথে। নূরজাহান বেগম সন্ধ্যার একটু আগে সাজদাকে সাথে নিয়ে গেছে লিলুদের বাড়িতে। লিলুর মার হাত ভেঙে একদম নাজুক অবস্থা। বেচারি নূরজাহানকে অনেক শ্রদ্ধা করেন। একটু মুরগির মাংস আর সবজি রান্না করে নিয়ে গেছেন নূরজাহান বেগম তাকে দেখতে। পদ্ম হারিকেনের আলো জ্বালিয়ে পাকঘরের বাঁশের মাচায় বেঁধে নেয়। এখানে হারিকেন রাখলে মোটামুটি উঠান থেকে গোয়ালঘর অবধি আলো যায়, যার ফলে কাজ করতে সুবিধা হয়। হাতের কাজ সেরে লালিকে নিয়ে যায় গোয়ালঘরের দিকে। হঠাৎ সুখীবুর কণ্ঠে ডাক তার কর্ণকুহরে পৌঁছায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে সত্যি তার সামনে সুখীবু। তুই এত আনমনা হয়ে গেছিস পদ্ম, আমি কখন থেকে তোকে ডাকছি। পদ্ম লালির গলার দড়ি এক হাতে শক্ত করে চেপে ধরে বলে, আমাকে কখন আসলি তুই, আর কখনই বা ডাকলেও এত আস্তে আস্তে কেন? সুখী চোরের মতো চারপাশটা ভালোভাবে দেখে নেয়। দৌড়ে গিয়ে হারিকেনের আলোটা কমিয়ে ফিসফিসিয়ে বলে, লালিকে রেখে সব বলছি। পদ্ম তড়িঘড়ি করে গোয়ালঘরের ভেতর লালিকে রেখে দরজাটা আটকে দেয়। এতদিনে তবে আমার কথা তোর মনে পড়লো? সুখী মলিন হেসে পদ্মর গালে হাত রাখে। যেদিন শুনলাম মজিদ চাচা আর নাই, সেদিন পাগলের মতো ছুটে আইছিলাম, কিন্তু আমার ভাগ্যে চাচারের শেষ দেখা দেখতে দিল না। গাংপার হইয়া আসতে আব্বা চাচার সামনে পড়ি। আমার নাকি এই গায়ে পা দেওয়ার কোনো অধিকার নাই, আমি চরিত্রহীন, আমি তাদের তেজা মাইয়া। একের পর এক বিষের মতো কথা আমার কানে ঢুকাইতে থাকে। বিশ্বাস কর পদ্ম, আমি এসবে কিছুই মনে করি নাই। আমি তো জানি চিনি আমার বাপ চাচারে। নিঃশব্দে সবকিছু হজম করে আমি তাদের পাশ কাটাইয়া আসতে নিলেই আমার গালে সজোরে চর মারে বড় চাচাই। জোর জবরদস্তি করে আমারে ফেরত পাঠায়। আমি পায়েও ধরছিলাম, কিন্তু শোনে নাই। আমি যাতে এই গায়ে আসতে না পারি তার নাকি ব্যবস্থা করব। এতদিন আমার খালি আত্মার মধ্যে ছটফটাইছে, কখন একটু তোরে দেখমু। পদ্ম সুখীর পানে ভরা চোখে চেয়ে দেখে। অতঃপর বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কান্না শুরু করে। তবে সে কান্নার শব্দ হয় নির্মলে ঘেরা নিস্তব্ধতায় মোড়ানো। তুই অনেক শুকাইয়া গেছিস পদ্ম। পদ্ম নিরতের ভঙ্গিতে চোখের জলগুলো মুছে নেয়। আব্বা আমার কাঁধে অনেক দায়িত্ব দিয়ে গেছে সখীবু, সেই দায়িত্বগুলো ঠিকভাবে না শেষ করা পর্যন্ত আমার শান্তি নাই।
সুখী নিষ্পলক পদ্মার পানে চেয়ে থাকে। দলের মধ্যে সবচেয়ে উচ্ছ্বলিত চঞ্চল মেয়ে আজ দায়িত্বের বেড়াজালে সবকিছুকে ছুটি দিয়ে দিয়েছে। চোখ শূন্য চোখে তাকিয়ে বলে, তুই পারবি, দেখিস একদিন সব ঠিক হইয়া যাইব। আমরা আবার 4 জনে একসাথে ঝড়ের দিনে তাল কুড়াইতে যামু, গাঙ্গের ধারে ঘুইরা বেড়ামু মনের আনন্দে। সুখীর কথায় পদ্ম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো কিছুদিন আগে সবকিছু ঠিকঠাক ছিল, আব্বাও ছিল দুনিয়াতে, কত হাসি খুশি জীবন। সোনালি দিনগুলো চোখের পলকে কেটে কেমন ম্লান দিন এসে হাজির হলো। এখন যাই রে পদ্ম, মাঝি গাঙ্গে নৌকা নিয়ে অপেক্ষা করতেছে। কেউ দেখা ফেলানোর আগে চইলা যাইতে হইব। শুধুমাত্র তোর এক পলক দেখার জন্য আমি পাগল হইয়াছিলাম, এখন মন শান্তি। কুড়ি রিনুরে নিয়ে একটাবার আসিস আমার কাছে। পদ্ম ধীর কণ্ঠে জবাব দেয়, সত্যি যামু, চল তোরে আগাইয়া দিয়ে আসি। সুখী আর কথা না বাড়িয়ে চাদরখানা দিয়ে মুখ ভালো করে ঢেকে নেয়। যেমন নিঃশব্দে আসে তেমন নিঃশব্দে চলে যায়। দরজা খোলার শব্দে চারু পেছন ঘুরে না তাকিয়েই বলে, এতক্ষণ লাগে তো লালিকে তুলতে? 2 দিন পর পরীক্ষা, পড়তে বসে এখন একটু। বমু তোমার সাথে বৈশা প্রেমের পড়া পড়মু। পুরুষ মানুষের কণ্ঠ পেতেই চারু এক ঝটকায় পেছন ফিরে যায়। সাথে সাথে তার চোখ দুটো অবিশ্বাস্য দৃষ্টি মেলায়। কালু মিয়া লোভাতর চোখে ধীর পায়ে এগিয়ে আসতে নিলেই চারু সজোরে চিৎকার দেয়, খবরদার, এক পায়ে এগোবি না কইলাম। শয়তানের বাচ্চা, তোর সাহস হয় কেমনে ঘরে ঢোকার? কালু মিয়া পানের পিক ঘরের মেঝেতে ফেলে লাল টকটকে দাঁত বের করে বেহায়া হাসি হাসে। সাহসের কি দেখছাও আগুন পরে? আইজেল্লা তোমার সাহস দেখাইবার আইছি। এতদিন তো খালি দূর থেকে দেখা মনের হাউস মিটাইছি। কালুর কিটকিটে হাসি চারুর সারা শরীর কাঁপিয়ে তোলে। ভয়ের দমকে নিঃশ্বাস যেন ক্রমেই ফুরিয়ে আসছে। এক পা দুপা করে পেছাতে পেছাতে কাঠের টেবিলটায় গিয়ে থামে। শির দ্বারা তার শীতল স্রোত বইয়ে দেয়। কাপা কাপা কণ্ঠে আওড়ায়, পদ্ম পদ্ম। কালুর গলার মাফলার খুলতে খুলতে বলে, ওই শালিরা ডাইকা লাভ হইব না, সুন্দরী বাড়িতে নাই, সেই সুযোগেই আমি আমারে মজা দিতে আইছি। পদ্ম বাড়িতে নাই শুনেই চারুর মন কাচের টুকরার মতো ভেঙে গুড়িয়ে যায়। অশ্রুটা পাল্লা দেয় একই সাথে। কাপা হাতে শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে নেয় ভালোভাবে। অন্তরটা কেমন শুকিয়ে আসছে। মনের ভেতরে সাহস সঞ্চারে বারবার ব্যর্থ হতে থাকে। বারবার মনে হতে থাকে এই নরপশু আজ তাকে ভেতর বাহিরে সব দিক থেকে শেষ করে দিবে। চারু ছটফটিয়ে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় দরজা খোলা। কালু মিয়াও এগিয়ে আসছে তার পায়ে ধীরে ধীরে। চারু মনের ভেতর শক্তি আনে। কালু মিয়া ছোঁয়ার মুহূর্তে সজোরে ধাক্কা মারে তাকে। এক ছুটে চলে যায় দরজার কাছে। দরজার সামনে হঠাৎ দাঁড়ানো মন্টু মিয়াকে দেখে আত্মায় পানি আসে চারুর। চোখে মুখে ফুটে ওঠে কালবৈশাখীর ঝড় কেটে যাওয়ার পর রৌদ্র হাসি। বিপদের সময় কাছের মানুষের সান্নিধ্যে মনে করিয়ে দেয় আর কোনো ভয় নেই, এই তো আমি নিরাপদে আছি। এক মুঠো আশা নিয়ে পদ্ম ব্যাকুল স্বরে আওড়ায়, চাচা, ওই শয়তান আমার সাথে বেহাবানা করতে আইছে, আমারে বাঁচান চাচা, পদ্মর একটু ডাক দেন না চাচা। চারুর অসহায় চোখের কান্না মন্টুর পাষাণ মন গলাতে পারে না। সে ভুলে যায় এই মানুষগুলোর মধ্যে তাকে কেউ নিজের চাচা, কেউ নিজের ভাইয়ের মর্যাদা দিত। অকৃতজ্ঞতা আর কিছু লোভের প্রাপ্তি তাকে অমানুষের চূড়ান্ত পর্যায়ে এনে দাঁড় করায়। চারুকে এক ঠেলে ভেতর পানে এগিয়ে দেয়। অতঃপর নিঃশব্দে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় সে। চারু মেঝের মধ্যে ঠাস করে বসে পড়ে। এই মুহূর্তে কি হয়ে গেল ভাবতে পারছে না সে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব। মন্টু চাচাকে তার কেমন জানি মরুভূমির মরিচিকা ন্যায় মনে হচ্ছে। মরিচিকা যেমন মানুষকে বোকা বানায়, ধোকা দেয়, ঠিক সেরকমটা। নূরজাহান বেগম পদ্মলতা মন্টু মিয়ার আসল রূপ জানলেও চারুলতার কাছে যে তা ছিল অজানা। কালো মিয়া বিকট স্বরে হাসতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ফুটিয়ে তোলে, তোরে আইস কেউ আমার হাত থেকে বাঁচাইতে পারবো না রে, কেউ না। চারুর মনে সকল আশার দরজা বন্ধ হয়ে যায়। চোখের বৃষ্টি থামে না কোনোভাবেই। কালুর এগিয়ে আসা তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হতে থাকে। শিকারি ধরার মতো কালু থাবা দিয়ে ধরে চারুর নরম হাত, ছিটকে টেনে তোলে মেঝে থেকে উপরে। চারু সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দিতে থাকলেও কালু মিয়ার শক্তি, সবল হাতের শক্তিতে সে তার হার মেনে যায় বারবার। কিছুক্ষণের ধস্তাধস্তিতে নাজেহাল হয়ে পড়ে। এলোকেশগুলো শীতের রাতে ঘামে আর চোখের পানিতে লেপটে থাকে মুখ জুড়ে। হায়নার মতো চারুর শরীরের ওপর হামলে পড়ে কালু মিয়া। শয্যার সীমা পার করে যায় চারু। শেষ রক্ষা হিসেবে খামচে ধরে কালুর হাত। শরীরে যতটুকু শক্তি ছিল সেটুকু দিয়ে বসিয়ে দেয় নখের আঁচড়। পদ্ম সুখীকে এগিয়ে দিয়ে এসে উঠোনে পা রাখতে বুকটা কেমন ধক করে ওঠে। চারুর গলার গোঙানির আওয়াজ কানে যেতেই পা থেকে মাটি সরে যাওয়ার জোগাড়। হারিকেন ফেলে ছুটে যায় সে ঘরের দিকে। একের পর এক উচ্চ করাঘাতে কাঁপতে থাকে দরজা।
বিকট শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসলেও ভেতরে থাকা পশুটার মনে কোনো বিঘ্নতা সৃষ্টি হয় না। ধাক্কার কম্পনে শিকলে হাত পড়তে পদ্মর খেয়াল আসে দরজা বাহির থেকে লাগানো। ঝড়ের বেগে দরজা খুলে সে ভেতরে ঢুকে এক নিকৃষ্ট অবর্ণনীয় দৃশ্য। এক বুক ফেটে চৌচির হয়ে যায়, থমকে যায় স্নায়ু স্পন্দন। কারো দরজা খুলে ভেতরে আসার শব্দ এতক্ষণে কানে যায় কালো মিয়ার। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় পদ্মলতাকে। সাথে সাথে জোড়াজোড়ি করে ধরে রাখা হাত শিথিল হয়ে আসে তার। চারু এক ধাক্কায় সরিয়ে ফেলে কালো মিয়াকে। আকস্মিক ধাক্কায় দু এক পা পিছিয়ে যায় কালোর। চারু এক দৌড়ে পদ্মর পেছনে গিয়ে অবস্থান নেয়। শরীর তার থরথরিয়ে কাঁপছে, নাক দিয়ে দু এক ফোঁটা রক্ত বের হচ্ছে। পদ্ম অগ্নিদৃষ্টি মেলে তাকিয়ে থাকে কালো মিয়ার পানে, দাঁতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কেমনে হইল আমার কলিজায় হাত দেওয়ার? কালো মিয়া নিজেকে কোনোভাবে ধাতস্থ করে নেয়, সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এল্লা মধু খাইতেছিলাম, কিন্তু তোর বনে তো। কথা শেষ হয় না। কালো মিয়া তার আগেই গালের ওপর 10 টন পাথরের মতো বসে পড়ে চরের আঘাত। চোখ আর কানে তার কেমন ঝিম ধরে যায়। চিবিয়ে চিবিয়ে গালে হাত রেখে বলতে থাকে, মাইয়া মানুষের হাতে এত জোর থাকে জানতাম না তো। শালি, তোর হাতে লোহা ছিল নাকি? পদ্মর হাতে সত্যিই লোহা ছিল। দরজায় লাগানো শিকলটা সে ঢোকার মুহূর্তে হাতে নিয়েই ঢুকেছে। কালো মিয়া তেড়ে আসা মাত্রই শিকলের টান টান বাড়ি বুকের উপর এসে পড়ে তার। অদম্য তেজস্বিনী হয়ে একের পর এক শিকলের আঘাতে মত্ত থাকে পদ্ম। নেতিয়ে পড়তে থাকে কালো মিয়া। এক লহমায় পদ্মকে দেখে মনে হয় যেন সানজিদেরই প্রতিচ্ছবি, যেমনটা সে করেছিল এই শয়তানদের সাথে সেই ঘটে যাওয়া কাল রাত্রিতে বেল্টের আঘাতে। কালো মিয়ার শরীর জ্বলন্ত আগুনের ন্যায় ফুটতে থাকে শিকলের আঘাতে। দমাতে না পেরে পা দিয়ে সজোরে লাথি দেয় পদ্মকে। 2 পা পিছিয়ে পড়ে পদ্ম। আর ঠিক এই সুযোগে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় কালো মিয়া। কিন্তু পদ্ম থেমে থাকে না, তৎক্ষণাৎই ছুটে যায় কালো মিয়ার পেছনে। ঘন অন্ধকারে ঝরে পড়ে যাওয়া আম গাছের ডালে পা লেগে উল্টে পড়ে যায় কালো। মাটির উপর মুখ থুবড়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে দেখতে পায় সামনে দাঁড়ানো স্ফুলিঙ্গ দগ্ধ হওয়া পদ্মলতাকে। বুকের ওপর এক পা দিয়ে পিষে ধরে কালো মিয়াকে। মাত্রই কাজ শেষ করে মাহবুব এসেছিল স্যারের বউয়ের আপডেট নিতে। রাতে হাজিরা দিতে হবে আবার। কাজটা একটু গোপনীয়, তাই সে লুকিয়ে এসেছিল এক পলক স্যারের বউয়ের আর তার বাড়ির সার্বিক পরিস্থিতি জানতে। বড় আম গাছটার নিচে ছিল তার আশ্রয়। এখান থেকে সাবধানে সবটা পর্যবেক্ষণ করা যায়। কাল বিকেলে সে এসে ঘুরে গিয়েছিল এই জায়গাটায়। কিন্তু এই মুহূর্তে তার চোখের সামনে যা ভাসছে তাতে তার গায়ের লোম খাড়া হয়ে দাঁড়িয়েছে। চোখ দুটো মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে। এইটা কি তার সতী স্যারের বউ? অস্ফুট স্বরে আওড়ায়,